প্রিয় দর্শক, সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর সকলের অনেক ভালো কাটুক এবং স্বপ্নগুলো সকলের পূরণ হোক। আমরা ভবিষ্যৎ জানতে সকলেই প্রচণ্ড আগ্রহী। কে না জানতে চায় তার সামনের দিনগুলো কেমন যাবে। আর সেই ইচ্ছা এবং আগ্রহকে পুঁজি করেই গড়ে উঠেছে ভাগ্য গণনা আর রাশিফলের জমজমাট ব্যবসা। যদি মানুষের হাত দেখে ভাগ্য যে এইসব করে ওকে একটা কিছু করার আগে বলবেন যে এখন তোমার যে আমি এটা করবো তুমি জানো, সে বলবে না আমি জানি না। তো এটা একদম বাউতাবাজি, এটা কোনো ভিত্তিহীন, এটা কোনো ইয়ের ভিত্তে পড়ে না, মানে কোনো কথার ভিত্তে পড়ে না, হুদা এটা বিশ্বাস করলে আর ইমান থাকবে না। মানুষের হাতে কোনো তাকদির নাই, উপর আল্লাহ তাআলা তাকদিরে কি আছে এটা মানুষের কর্মের মাধ্যমে, কর্মের ফলে উলুট পালুট হয়। ঠিক আছে না, কোনো ফাঁকি কোনো কিছু গণনা করতে পারে না তার অতীত ভবিষ্যৎ কি। হ্যাঁ, সব কিছু উপর আল্লাহ তাআলা থেকে ফয়সালা। এবার এটা করে এলো খামাখা, এর একটা ভাউতাবাজি। আর তাছাড়া আমার মনে হয় না, আমি এটা বিশ্বাস করি যে পাথর লাগায় ভাগ্য ইয়ে হবে, এটা বিশ্বাস করি না। এটা অন্তত যারা মুসলমান এদের এটা ইয়া নাই, ঠিক আছে, ভাগ্য গণনা বলতে কিছু নাই। জ্যোতির্বিদ্যা অ্যাস্ট্রোনমি আর জ্যোতিষবিদ্যা অ্যাস্ট্রোলজি। উচ্চারণের দিক থেকে এই শব্দ দুটো খুব কাছাকাছি হলেও অর্থের দিক থেকে সম্পূর্ণ বিপরীত। জ্যোতির্বিদ্যা যারা চর্চা করেন তাদের বলা হয় জ্যোতির্বিদ, আর জ্যোতিষবিদ্যা যারা চর্চা করেন তাদের বলা হয় জ্যোতিষী। জ্যোতির্বিদ্যায় পদার্থবিদ্যা, গণিত, দূরবীক্ষণ যন্ত্র, সংখ্যাতত্ত্বের প্রয়োজন হয়, কিন্তু জ্যোতিষবিদ্যায় হাত দেখে অতীত ভবিষ্যৎ বলতে কোনো যন্ত্রের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় মানুষের দুর্বলতা খুঁজে বের করার কিছু কৌশল, কিছু চতুরতা, সম্মোহনী শক্তি, রত্ন মাদুলি কবচ গছানোর ক্ষমতা, আর সেখানেই জ্যোতিষীদের যত কর্মকাণ্ড। প্রেক্ষাপটের এই পর্বে আমরা জ্যোতিষকাণ্ডের স্বরূপ অন্বেষণ করব। দেখব ভাগ্য গণনা কতটা খাঁটি আর কতটা ফাঁকি। জাদু, টোনা, বান, কোবরা আর ঝাড় ফুতে ভাগ্যের পরিবর্তন, পারিবারিক অশান্তি, ব্যবসায় উন্নতি থেকে মামলায় জয়ী হবার তদবির। চাইলে আপনাকে বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খানকে জীবন থেকে সরিয়ে দিতে পারে। হাতের আংটি আর পাথরে জীবনের ভাগ্যের চাকা উন্নতি করিয়ে দিতে পারে। তদবিরে ভাগ্য ফেরে, এমনটাই বিশ্বাস করে এক শ্রেণীর মানুষ। চোখের সামনেই উপস্থিত করে দিতে পারে আয়নাতে বন্দি করা জিন। এমনকি কবরে তাবিজ পুঁতে রাখলেও সংসার জীবনের অশান্তি দূর করতে পারে। এসব জ্যোতিষ, কবিরাজ আর লেবাসধারী ব্যবসায়ীরা সমাজের মানুষকে কতটা বিভ্রান্ত আর বিপদগামী করছে। মানুষ একটা স্বভাবত বৈশিষ্ট্য আছে, মানুষ উত্তর খুঁজতে চায়, অ্যানোমালিটি পছন্দ করে না, কোনো একটা গ্যাপ থাকলে ফিল আউট করতে চায়। তো যখন মানুষের এমন কিছু ঘটে যে সে ব্যাখ্যা করতে পারে না, যারা সায়েন্স পড়ে তারা সায়েন্স দিয়ে ব্যাখ্যা করে, যারা রিলিজনের ব্যাখ্যা করে, যাদের ওইটাও পরিষ্কার না তারা তখন আশেপাশে যাওয়ার চেষ্টা করে। তার মধ্যে একটা জ্যোতিষী, বা যদি বলি আমরা নানা রকম মানুষের কাছে সাপোর্টের জন্য যারা যায়, যেমন ওঝা, তাদের কাছে যায়। সাইকোলজিক্যাল প্রবলেম ক্ষেত্রে এটা খুবই কমন দেখা যায়। সাইকোলজিক্যাল প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম যেরকম বোঝা যায়, দেখা যায়, সাইকোলজিক্যাল প্রবলেম অনেকগুলি বোঝা যায় না, দেখা যায় না, কিন্তু ফিল করা যায়। ওই মানুষটা কেন এমন করছে বুঝতে পারে না, তখন তারা ওখানে আরও বেশি বিশ্বাস করা শুরু করে। আর নয় দুশ্চিন্তা, সকল সমস্যার সমাধান মুশকিল আহসান বাবার দরবারে। চাইলেই রোগ থেকে মুক্তি, ব্যবসায় সফলতা, পারিবারিক অশান্তি, মামলায় জয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলতে থাকে এসব আধ্যাত্মিক সাধু, তন্ত্র, মন্ত্র, ফকির, হুজুর বাবাদের। মানুষের জীবনের সাথে মিশে থাকা বাস্তবতার যুদ্ধকে নিয়ে চলে এদের কৌশলগত কাজ। ফেসবুক আর মোবাইলের মাধ্যমে চলে তদবির সমাধান, বিনিময়ে বিকাশে পাঠাতে হয় নির্দিষ্ট ফি। এটা আসলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না। যেটা হচ্ছে যে আপনার আমাদের এই উপমহাদেশে একটা বিষয় কাজ করে যে যেহেতু আমরা একটু অসহায় জনগোষ্ঠী, একটু দারিদ্র আছে, বিভিন্ন রকম রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যায় যে মানুষের মৌলিক অধিকারগুলো কোনো কিছু নিশ্চিত না। সে কারণে দেখবেন এই এলাকার মানুষের মধ্যে কিন্তু অলৌকিক একটা শক্তির উপরে একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে। তো সেটার প্রেক্ষিতে কিন্তু দেখবেন যে এই রাস্তায় অনেক জায়গায় যেমন হাত গণনা করা হয়, বা টিয়া পাখি ভাগ্য, এই বিষয়টা হচ্ছে যে
তুলে তারপরে তাকে বলে দেয় যে নতুন বছরে এরকম যাবে বা এই বছরে চাকরি হবে এরকম। তারপরে দেখা যায় যে বিভিন্ন জ্যোতিষীরা একটা আংটি দেন বা এরকম কিছু দেন যে এটা হলে আপনার অর্থনৈতিক একটা সুবিধা পাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমকে পাশ কাটিয়ে প্রেক্ষাপট সরাসরি দেখাতে চায় আধ্যাত্মিকতার নামে এরা কি করছে। পাখি চাচা রাজধানীর গুলিস্তানের ফুটপাতে বসিয়েছেন পাখি দিয়ে ভাগ্য গণনার কাজ। বন্দি খাঁচায় বনের পাখি খেলছে আপন মনে, যার ঠোঁটের ইশারায় একটি চিঠির ইনভেলপ বলে দেয় মানুষের জীবনের রাশি আর ভবিষ্যতের দিক নির্দেশনা। বেশ কয়েকজনের ভাগ্য তুলে ধরে এই টিয়া পাখি। কাগজটা দেখে কি বুঝলাম ওখানে আর কি যা লেখা আছে, এখন লেখাটা তো আর আপনাকে বলে বুঝাইতে পারতেছি না যে কি আছে। ওখানে লেখা আছে যে ভাগ্য সামনে ভালো হবে এরকম আর কি কিছু আর কি। ভাগ্য হচ্ছে গাছের আগায়, আমার কাছে ভাগ্য নাই। পাখির কাছে আর আমার কাছে ভাগ্য থাকলে আমি রাস্তায় বইতাম না। এটা মনে সান্ত্বনা বিনোদন করলেই চলে। প্রেক্ষাপট এবার ছদ্মবেশে জ্যোতিষ কবিরাজ আর জিন হুজুরদের সামনে যেতে চায়। গন্তব্য রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় জিন হুজুরের সন্ধানে। একজন অভিনেত্রী ছদ্মবেশে এবার প্রেক্ষাপটের ক্যামেরায় জিন হুজুরের গলিতে। ভবনের ভেতরে যেতেই একজন খাদেমের সামনে প্রেক্ষাপট। তিনি জানাতে থাকেন জিন হুজুরের আধ্যাত্মিকতা। হুজুরে কি করে দেয় না, হুজুরে না করলে তো আপনার কোনো পাইবেন না। হুজুর কি করেন যে আমার মানুষের জায়গা হয় না, তো আমার বিয়ে শাদী হয় না, আসলে এরকম ওই তদবির নেয়। ঘণ্টা ধরে অপেক্ষা তদবিরকারীর। কোথায় লুকিয়ে আছে জিন আমরা দেখতে চাই। কিছুক্ষণ পর একজন ব্যক্তির আগমন। চেয়ার টেবিলে বসে চলছে তার তদবির। তিনি লিখছেন, নির্দেশনা দিচ্ছেন সমস্যা সমাধানের। অভিনেত্রী নেহার পালা এবার। আমরা সংলাপ শোনাতে চাই না, একজন জিন হুজুর কিভাবে সমস্যার সমাধান করে তা দেখাতে চাই আমরা। 520 টাকা ফি দিয়ে শুরু হয় প্রেক্ষাপট সদস্যের তদবির। 520 টাকা দিয়ে নেন আমাদের এটাই কম। এরপর আবার যখন আমরা তো আজকে প্রাথমিক তদবির তো দিয়ে দিব, হ্যাঁ, অবস্থা পরিবর্তন কি হলো না হলো আমাদেরকে আবার জানাইতে হবে। পরবর্তীতে যখন আসবেন তখন আর এখানে কোনো খরচ লাগবে না। তাবিজ যদি দেয়, হ্যাঁ, এটা কাজ হইলো যে আজিমপুর যে কবরস্থানটা আছে না, আমাদের কবরস্থান, এটা আমাদের পলাশি দিয়ে বাইরে তো কবরস্থান, ওই কবরস্থানের ঢুকিয়া যে কোনো একটা কবরের পাশে ঘেরে দিবেন, মানে কবরের যে কোনো এক সাইডে মাটিতে পুঁতে দিবেন। এটা আপনি নিজেও করতে পারেন অথবা আপনিও করে দিতে পারেন, কেউ কিছু বলবে না। না না না, ওটা যে কোনো মানুষ ঢুকতে পারে। ঢুইকা আপনি শুধু মানে ওই কবরের যে এরিয়াটা, এরিয়ার ভিতরে যে কোনো এক মাটির মধ্যে খালি পুঁতে দিবেন, এতটুকুই কাজ। কোনো কারণ ছাড়াও অনেক সংসার ভাঙে, এক রক্ষার কারণে, যে স্বামী হঠাৎ করে বলে যে আমার ভালো লাগে না, এই ভালো না লাগার কাছ থেকে কোনো কারণ মানে কোনো অসুবিধা সে বলতে পারে না যে তুমি কেন সংসার করবে না, আমার ভালো লাগে না। এই যেটা যাওয়ার পথেই কোনো একটা কবরের পাশে গেলে দেবেন। এটা আপনার যে বর্তমান যে হলে আপনি আসেন, ওখানে কোনো ফুলের টপ, হ্যাঁ আসলে আমার মেয়ের ভালো, এটা মাটির মধ্যেই থাকবে, এটা উঠাইবেন না। হ্যাঁ, আপনার কাজ হলো প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আপনার ব্যবহৃত ডান পায়ের স্যান্ডেল হাতে নিয়ে মাটিটার উপরে 1 2 3টা করে বাড়ি দেবেন, 21 দিন পর্যন্ত। তারা কিন্তু অনেক কিছুর গ্যারান্টি দিয়ে দিচ্ছেন যে সন্তান অবাধ্য হবে না, আপনার কখনো স্বামী স্ত্রীতে কখনো মনোমালিন্য হবে না, সম্পত্তি নিয়ে কোনো সমস্যা হবে না, সব রকমের আচরণগত সমস্যা সবাই বাধ্য থাকবে আপনার, এই জাতীয় গ্যারান্টি দিচ্ছেন। এখন এই ধরনের গ্যারান্টিতে দুইটা ক্ষতি হচ্ছে। এক হচ্ছে তাদেরকেও কিছু অর্থ তাদের পিছনে খরচ হচ্ছে। তারা কিন্তু বলে দেন অমুক আংটিটা এত টাকা দিয়ে নিতে হবে, অমুক শিকড়টা এত টাকা দিয়ে কিনে ওটা পানিতে ভিজায় পানি খেতে হবে বা খাওয়াতে হবে, অথবা তাবিজ দিয়ে দেন ওটা বালিশের নিচে রাখতে হবে। তো এইটার পিছনে কিন্তু ভালো অর্থ খরচ হয়। আমি অনেককেই জিজ্ঞাসা করি যে আপনি যে এই চিকিৎসাগুলো নিয়েছেন, কবিরাজের কাছে গেছেন, কত খরচ হয়? ক্ষেত্র বিশেষে 1000 থেকে লাখখানেকও খরচ হয়ে যায়। আর দ্বিতীয় যে সমস্যাটা হয়, এটাতে কিন্তু তাদের রোগটা যে ধরা পড়তো, সে রোগ ধরা পড়ে যে যথাযথ একটা চিকিৎসা হয়ে উনি ভালো হতো, এই রাস্তাটা বন্ধ হয়ে যায়। এই সকল গণকদের নিয়ে আমরা আরও বিস্তারিত খোঁজ নিব, তবে চিন্তার একটু বিরতি নিয়ে নিচ্ছি। জিন দেখা হলো না প্রেক্ষাপটের। জিন দেখতে চাই আমরা, আপনাদেরও দেখাতে চাই। তাই গন্তব্য
কয়লার ঘাট হাজী শহীদুল্লাহর মাজার। একজন ব্যক্তির আগমন, ভেতরে ঢুকতেই চলে তার সাথে সমস্যা নিয়ে আলোচনা। এবার আধ্যাত্মিক হুজুরের কাছে সমস্যা নিয়ে এসেছেন একজন নাট্য পরিচালক ও অভিনেত্রী। দাদু আরেকটা গান পরীক্ষা করো, যেহেতু আপনার জাতি লোক এসে। আমি তো মনে করি আমি বেশি বুঝি না, এখন আপনি না ভালো বুঝবেন। এবার স্বামী স্ত্রী তো নষ্ট বিচ্ছেদ করা আছে, আর অন্যদের জিনের সমস্যা আছে। জিনের কেন আপনার জিন আইছে? জিনে কি বলতেছে? ওনার লোকের সমস্যা আছে, দূরের নজর জিনের সমস্যা আছে, আর ওদের স্বামী স্ত্রীকে নষ্ট করতে করা আছে। জিনে বলতেছে এটা? হ্যাঁ, জিন আসছে এখন এনে? জিনে আসছে, এটা দূরে আসছে, এটা আওয়াজ। হ্যাঁ, এটা আপনারা কেউ শুনবেন না। তোমার আমি যেটা যেটা বললাম ওইটাই সন্তান হয় না, এটা ওইটা সন্তান আসে না, এটা ওই জিনের কারণে কিন্তু সন্তান আসে না। জিন আগে বন্দি করতে হইব। তোমার যে সন্তান যাও কনফিট হওয়ার লগে লগে এইটাকে খায়া বলো। আয়নাতে বন্দি করে জিন দিয়ে শুধু তদবিরই চলে না, অসংখ্য তালাচাবি দিয়ে দাম্পত্য জীবন সুন্দর করিয়ে দিতে পারেন এই কবিরাজ। এমনকি প্রেক্ষাপট সদস্য নাট্য পরিচালকের জীবন থেকে বলিউড তারকা শাহরুখ খানকেও সরিয়ে দিতে পারেন তিনি। আচ্ছা হুজুর, ওনার কাজ হইল উনি শাহরুখ খানের ভক্ত, আর খালি শাহরুখ খানের ফুল দেয়, স্বামীরা ঠিকমতো সময় দেয় না। আপনারা একটু বুঝাইতে চাই। এই কারণে স্বামী রাগ কইরা মারছে, পরে রাগ করে চলে এসে এখন কি করবে? শাহরুখ খান হুজুর বলতেছে যে শাহরুখ খান হইল ইন্ডিয়ান নায়ক, সে হলো মুসলমান। তো ওরা বলো যেহেতু স্বামীর ঘর করতে হইব, সেটি সন্তান আছে না? হুজুর বলছে শাহরুখ খানের ওটা ডিলিট করে দাও। হুজুর বলতেছে শাহরুখ খান রে আমরা তদবির করে দিব, যাতে ওর স্বামী পুনরায় ওরে নিয়ে যায়, ওর যে ঘর সংসার করে, আর ওই মনের থেকে শাহরুখ খানকে ডিলিট করে তুই। জিন কি গেছে গা? ডিলিট করে বাচ্চা হবে হ্যাঁ, বুঝি না, বাচ্চা কি হবে ইনশাআল্লাহ। কিন্তু এই যে ধরেন এক পর্যায়ে জিন উপস্থিত করা হুজুরের ভণ্ডামি বেরিয়ে আসে। তিনি বলতে থাকে কিভাবে সমস্যায় থাকা ব্যক্তিদের এনে দিলে কমিশন মিলবে। এখন হনেন আতর আপনার আমার আতর ভালো লাগছে, এখন আপনি আমার একটু বল, এই যে যে জিন আনলেন কি সুরা বই আনলেন? সুরা জিনে পড়ছি, এটা তো আমার আগে সাধনা করা আছে, আমার উস্তাদে দিচ্ছে। সুরাজিন মুখস্থ আছে? আর আপনি না সুরাজিন তো পুরাটা মুখস্থ না, আমি যেইটুকু লাগে এইটুকুই পড়ি। এখন হনেন আমার কাছে ভালো ভালো কিছু লোক আছে, টাকা পয়সা কোনো সিস্টেম করেন যাবেন না, জানালা আছে সিস্টেম করবেন। আপনি যদি করেন যে আমার এত দিবেন, আমি দিব। আল্লাহ মগজ 1500 আপনি কই এলাইছেন, ওপরে 3000 করলেন, এটা তো আমি নগদে এত কিছু টাকা খেতে পারতাম। আপনি ওই মহিলারে কইবে যে তোমার 2100 টাকা লাগবে, 1500 টাকা দিবেন, 2100 টাকা লাগবে, আপনি 500 টাকা দিবেন। দেখেন আপনি যা করবেন আমার কত পার্সেন্ট দিবেন? আপনি যদি আমি যদি 5000 টাকা দিয়ে আপনি 2000 দিয়ে দিবেন কমিশন, আর যে 10000 টাকা দিয়ে আপনি আমরা ক্লিনিক্যাল সাইকোলজিস্টটা তো এভিডেন্স বেস প্র্যাকটিস করি। এভিডেন্স বেস মানে যেটা এভিডেন্স দিয়ে দেখা যায়, সেটা ছাড়া তো আসলে প্র্যাকটিসের কোনো সুযোগ নেই। সায়েন্স যদি বলি, উভয় চিন্তা করলে তো এটা আসলে কোনো বেসিস নেই। তবে এটার কিছু টেকনিক আছে যেগুলি কিনা সায়েন্টিফিক প্রিন্সিপাল ইউজ করে। যেমন ধরেন, আমরা সাইকোলজিতে একটা কনসেপ্টের কথা বলি, প্লেসিবো। প্লেসিবো মানে হচ্ছে বাংলায় বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কনসেপ্টটা অনেকটা এরকম। একজন কবিরাজ, একজন জিন হুজুর, একজন তদবিরবাজ, একজন পাখি ভাই শুধু না, সমাজে মানুষের ভাগ্যকে পরিবর্তন ঘটাতে পারে এমন আধ্যাত্মিক পাথর ব্যবসায়ী জ্যোতিষীদের মুখোশ উন্মোচন করতে চায় প্রেক্ষাপট। জ্যোতিষরাজ বলে দাবি করেন তিনি নিজেকে। আপনিও পরামর্শের জন্য আসতে পারেন লিটন দেওয়ান চিশতির কাছে। নায়ক থেকে নায়িকা এমন কেউ বাদ নেই তার প্রচারণায়। অতীতে তিনি ছিলেন একজন মিস্ত্রি, তিনি আজ দোকান সাজিয়ে বসেছেন ভাগ্য পরিবর্তনের। রাশি নিয়ে চলে তার খেলা, যার ফি 600 টাকা। 600 টাকা কি ওনাকে দিতে হোক? এইখানে একজন অভিনেত্রীকে দেখেই শুরু হয় লিটন দেওয়ানের চোখ ধাঁধানো তেলেসমাতি। কার সাথে কথা বলবো? এই যে
না আপনার নেওয়ার সময়টা তো ভালো যাচ্ছে না, একটা বাধা শেষ আর একটা দ্বারা ইনডিসিশনে ভুগতেছেন, অস্থিরতা ভুগতেছেন, সুন্দর মনের অধিকারী কষ্ট বেশি পান, অল্প ভালোবাসা খুশি, অল্পতে আঘাত পান, এমনি ভালো ধৈর্য ক্ষমতা বাড়াইতে হবে, মনের জোর বাড়াইতে হবে, সামনে সাকসেস হবে ভয় নাই। কুলি করে এখানে ফালান, আপনার কুলি করে এখানে ফালান আগে হ্যাঁ সব সব দেন 7টা। আমি কি করব? আপনি বলেন দিব আলহামদুলিল্লাহ পুরো ফুদেন 7 বার বলবো তারপর দিব। হ্যাঁ দেন। কি নাম? কি নাম আপনার? নিদ্রা দে নেহা। রামায়ণ বান ক্যাটাগরি খান খান যদি আমাকে 10 মতো কাল গাঙ্কুল দাউদ শামসুদ দান চার বংশ দাদা কাবিতা কাম কাম রেখে দিতে আমাকে তোমরা 10 মহাদের মাথা খাও। রামায়ণ বান ক্যাটাগরি খান খান যদি আমাকে তোমরা 10 মহাদের মাথা খাও। দুইজনের দুই ধর্ম জিনিসটা কেমন দিয়ে আপনার খোলেন খোলেন। আপনার কোনো কুফরি কালাম নাই? আমার এই যে ওনার কুফরি কালাম আছে, অটোডেটো মরে ওনারও বেশ জড়াইতে কোনো ক্যান্সার ট্যান্সার আসতে পারে। ওনার কুফুরি আছে কিন্তু আপনার পানি যা আছে তাই আছে। বলতে এটা কেউ করে আর কি। দেখছেন ওনারটা দেখছেন, ওনার আগেরটা রাখছি, ভয়ঙ্কর অবস্থা, ক্ষতি 100 আছে। তাহলে এই যে বছরের আগে যে নিউজে দেখি যে দেশ এইভাবে চলবো, এইটা তো করতাম ওটা ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণীটা অমুকের, এটা অমুক তারিখে হবে, এটা হলো ভবিষ্যৎবাণী। মানে আমার ভবিষ্যতে এমনি কখনো না কখনো ভালো কিছু কথাটা হবে। বুঝেন? ওরে এই যে শীত ঠান্ডা গরম 6 ঋতুর দেশ, 6 রকম তেমনি হয়। ঠিক আছে, এগুলা গণা আর একটা তালমিল করে মানুষ বলে, এটা আমরাও তো বগর বগর করি, কিন্তু ওইটার সাথে কোনো সাইড এফেক্ট নাই। আর যদি অ্যাকচুয়ালি শখ বেঁধে হিসাব করে কথা বলি, হয় আপনি 500 হয়ে যাবেন, নাহলে আপনার কবরের জন্য রেডি হবে। লিটন ধরনের কোনো অ্যাস্ট্রোলজারই না, লিটন কোনো অ্যাস্ট্রোলজারই না। জি, উনি কোনো অ্যাস্ট্রোলজার না, উনি প্ল্যানেটের পজিশন কিছু জানেন না, বিচার করতে পারেন কিছু পারে না, উনি ধোঁকাবাজিই করতে পারছে, ও ধোঁকাবাজিই করে। তো এই আস্থাটা কিন্তু অনেকটাই সামাজিক চিত্রটা তুলে ধরে, যে যখনই একটা জনগোষ্ঠী দেখা যাবে যে অধিকার বঞ্চিত থাকে, তাদের সমাজে দেখা যায় যে এই ধরনের বৈষম্য থাকে, তখন কিন্তু তাদের মধ্যে ম্যাজিক্যাল জিনিসটার প্রতি আগ্রহ জন্মায়, বিশ্বাস জন্মায় সহজে। পাথর কিভাবে মানুষের সমস্যা সমাধান করতে পারে সেই কর্মকাণ্ড দেখার পর পাথর আর জ্যোতিষ জগতের পেছনে প্রেক্ষাপটের অনুসন্ধানী চোখ। রাজধানীর মতিঝিল এলাকায় ইউসুফ মেনশনের এই ভবনে জ্যোতিষ গুরুর সন্ধানে আমরা। ভেতরে জ্যোতিষশাস্ত্রের বইয়ের পাশাপাশি জায়গা পেয়েছে ধর্মীয় নানা গ্রন্থ। সাপোজ এই যেটা দেয়া আছে, এটাকে বলে কি রাশিচক্র বা D1 চার্ট বললাম আমি, D1 চার্ট। এখানে এই যে 12টা ঘর আপনি দেখতে পাচ্ছেন, মনে করে যে অতীত ভবিষ্যৎ বা বর্তমান সব কিছুই হয়তো বা বলে দেওয়া যাবে বা এই ধরনের এক্সট্রা অনেক কিছুই মনে করে, কিন্তু আসলে অ্যাস্ট্রোলজিটা এরকম কোনো কিছুই না। এটা হচ্ছে প্ল্যানেটারি ট্রানজিট, কনজাংশন, কম্বিনেশন, এটাতে মানুষের লাইফে কিছুটা নেগেটিভ এবং পজিটিভ ইফেক্ট আসে। তো এই নেগেটিভগুলো কী আসতে পারে এবং পজিটিভগুলো কী আসতে পারে, এটা হচ্ছে তার জন্মলগ্ন থেকে এটা কিছুটা অ্যানালাইজ করা যায়, যদিও এটা সায়েন্টিফিক। তো জাস্ট এইগুলোই অ্যানালাইজ করা এবং তাকে সঠিক গাইডলাইন দেওয়া, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। মানুষ মনে করে, যারা আর কি একটু ওল্ড মাইন্ডেড, তারা মনে করে যে না আসলে অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু হয়তো বলে দেওয়া সম্ভব, কিন্তু এগুলো আসলে সম্ভব না। এইসব জ্যোতিষশাস্ত্রের বই আর বেদ পুরাণ নিয়ে তার আধ্যাত্মিক কথা শুনতে চাই আমরা। আপনি কি জানতেন যে আজকে আপনি আমাদের ক্যামেরার সম্মুখীন হবেন বা আপনার কোনো আপনার এই নিউজের কারণে? জি, তবে একটা জিনিস, ক্ষতি হবে এটা আমি কখনোই ভাবি না, কারণ আপনি আমার ক্ষতি করবেন এই ধরনের কোনো কিছু আমি কখনো মনেই করতেছি না, কারণ আপনি আমার ক্ষতি করবেন এরকম কোনো শত্রুতা আপনার সাথে নাই, বা আমি এমন কোনো কথাও আপনাকে বলিনি। এখন ক্ষতি হবে কি ভালো হবে সেটা হচ্ছে মহান সৃষ্টিকর্তা ভালো জানে। তবে এটা যে মঙ্গলের বছর মার্চ 9, মার্চ হচ্ছে স্ট্রাগল করে, এটা হচ্ছে আমাদের প্ল্যানেটারি তত্ত্ব হিসাবে মার্চ হচ্ছে স্ট্রাগল করে, এবং যেহেতু এটা মঙ্গলের বছরের শেষ, সেই ক্ষেত্রে কিছুটা স্ট্রাগল আসবে, এটা এটা সবাই জানে, যারা অ্যাস্ট্রোলজার আছে সবাই জানে। ভাগ্য গণনা ব্যবসা কতটা বিস্তৃত তা আমরা জানব এই বিরতির পর।
নিজেকে পুতপবিত্র দাবি করা এসব জ্যোতিষীদের শিক্ষকের কাছে যেতে চায় প্রেক্ষাপট। রাজধানীর শান্তিনগর চামিলিবাগের এই ভবন। অন্ধকার পথ ধরে দরজায় দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি। ভেতরে প্রবেশ করতেই দেখা যায় তার সার্টিফিকেট। পাশের একটি কক্ষে রয়েছে চেয়ার টেবিল ব্ল্যাকবোর্ড বসানো কক্ষ, যেখানে তিনি পরিচালনা করে থাকেন তার জ্যোতিষী শিক্ষকতা। বয়স হয়েছে 68 পার হয়ে যাচ্ছে, 69 পড়ে যাব। আর আমি প্র্যাকটিস করি 86 সাল থেকে শিক্ষকতা করি এবং এটি প্র্যাকটিস করি। এই কারণেই এখন যারা প্র্যাকটিস করে বেশিরভাগ স্টুডেন্টই আমার ছাত্র, কোনো না কোনোভাবে হয় আমার ছাত্র, নাহলে ছাত্রের ছাত্র। তার চেম্বারের আধ্যাত্মিক দৃশ্য দেখে তার সাথে চলতে থাকে একের পর এক জ্যোতিষী শাস্ত্রের খুঁটিনাটি আলোচনা। জ্যোতিষ ইকবালের হাতে থাকা 5টি আংটি কিভাবে তার ভাগ্য পাল্টালো এবং শনির দশা তার কতটা সামনে, তা নিয়ে চলে তার জ্যোতিষী। এক একটা পাথর এক এক ধরনের সাপোর্ট দেয়, দুশ্চিন্তা কমায় রাখে, পান্নায়ও চিন্তা কমায় রাখে। এটা কি পান্না? এটা পান্না, এটা পান্না। পান্নাও চিন্তা কমায় রাখে। আবার পান্না পরিধানকারী গরিব থাকেন না। তো যেই মানুষটা তার একটা সাফারিংসনেস স্ট্রেসে আছে, তার ফলে যেটা হয় সে তার প্রবলেম সলভ করতে পারে না ঠিক মতো, তার স্বাভাবিক বুদ্ধিও ব্যবহার করতে পারে না। তো সে যদি বিশ্বাস করে ওইটাতে, তন্ত্রমন্ত্র যাই বলেন, একদম সিলি, কোনো মিনিং কিছু নাই, তাও যদি বিশ্বাস করে, তাতে একটা রিলিফ হয়, না আমি ঠিক জায়গায় আসছি, আমার এবার ভালো হবে। এই বিষয়টা থেকে রিলিফ করে, স্ট্রেস কমিয়ে দেয়। স্ট্রেস কমালে সে আপার ব্রেন দিয়ে বাকি কাজটা সলভ করতে পারে। এটা কিছুটা কাজ করে, ভাবে করে, কমফোর্ট ফিল করে, ভালো থাকে, এটাও কাজ করে আর কি। আমারটাই শোনেন, আমি 86 সাল থেকে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করতেছি। আর শোনেন, 86 সাল থেকে প্র্যাকটিস করছি। 92 সাল থেকে 2001 সাল পর্যন্ত 4টা মামলা জড়াই গেছি আমি। তা আমি অ্যাস্ট্রোলজার হিসেবে আমার মামলা জড়ানোর কথা না, মামলায় তো জড়াইলাম। তাহলে আমি কি বলছি যে আমি মামলায় দিয়ে আমি পড়বো না, জড়াবো না? যদি সামনে হাত দেখে অনেক কিছু বলে দেন যেটা ভবিষ্যতের এটা এইভাবে যারা হাত দেখে বলে, আমি হাত দেখার জন্য বলিনি, আমি হাত দেখতে চাচ্ছি। আপনাকে এটা শিখানোর জন্য বলছি, শিখানোর জন্য বলছি। এখানে যদি আপনি আমি হাত দেখাই না, আমি হাত দেখতে চাচ্ছি। এখানে এইটা হলো আয়ুরেখা। আয়ুরেখার সাথে যদি এরকম কোনো চতুষ্কোণ চিহ্ন থাকে, এই যে এখানে একটা চতুষ্কোণ চিহ্ন, এইটা আয়ুরেখা। আয়ুরেখার সাথে এরকম যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, তারা জীবনে আইনগত জটিলতায় জড়াইয়ে পড়তে পারে। জীবনে কোনো না কোনো সময় কখন হবে এটা কেউ বলতে পারে না। এখন এটা অবজারভেশনের মধ্যে পাওয়া গেছে, আমার হাতে আছে, আমি জড়াইছি মিথ্যা মামলায় 44 দিন জেলখানায় ছিলাম। জ্যোতিষী যারা করেন, সাকসেসফুল জ্যোতিষী যদি হন, তারা মানুষকে খুব ভালো রিড করতে পারেন। তো একটা মানুষের বসা দেখলে তার অনুমান করা যায় মানুষটা কীরকম স্ট্রেসে আছে বা আদৌ স্ট্রেসে আছে, লাইফে কেমন চলছে, ওটা তার ফেসিয়াল ছাপ দেখে অনেক কিছু অনুমান করে, সেটা করেন তারা। এবং তার সাথে যোগ হয় সাজেস্টিবিলিটি। সাজেস্টিবিলিটি মানে হচ্ছে এমন কিছু কথা বলবে যেটা আপনার মিলে মনে হবে আল্লাহ আমার কথাই বলছে, ওইটা কারো কারো থাকে। আমাদের একটা ডিসঅর্ডার আছে, এখানে আমরা অনেক সময় করি সাজেস্টিবিলিটি। ধরেন আমি বললাম যে তোমার থেরাপিতে কালকে দেখবা তোমার এই পার্টটা ভালো ফিল করবা, এবং তারপর ফিল করে তারা ভালো ফিল করছে, এরকম একটা ব্যাপার আছে। যদিও এটা খুবই ওল্ড টাইপ অফ থেরাপি, আমরা এটা খুব একটা করি না, কিন্তু ওই রকম কিছু অ্যাপ্রোচ হয় যে একটা হাত নাড়াতে পারছে না, কিন্তু আমরা বললাম যে কালকে থেকে হাত নড়তে শুরু করে, তারপর থেকে কালকে থেকে হাত নাড়া শুরু হয়ে যায় তার, মানে পারছে তারা, এরকম কাজ করে। এটা একটা টেকনিক, মানে এটা আমরা খুব একটা ইউজ করি না যদিও। যাই হোক, ওই সাজেস্টিবিলিটি একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে মানুষকে যখন আপনি কিছু বলবেন, এই মানুষটা কীভাবে রেসপন্স করে সেখান থেকে অনেক কিছু বোঝায়। ধরেন আপনাকে বললাম, আচ্ছা আপনার ওয়াইফ সম্পর্কে যে আপনার ভাবনাগুলি চলছে, আমি দেখছি এখানে আপনার কিছু বলার আছে। তো আপনি বললেন কিছু কথা, ওখান থেকে আমি পিক করলাম যে আপনি কথা মধ্যে কী বলছেন, তারপর বললাম হ্যাঁ এরকম হলে তো এরকম হয়, সাজেস্টিবিলিটি। তারপর আপনি আরও কিছু বলেন, তারপর আমি বললাম আপনার ফ্যামিলিতে একটা ক্রাইসিস আছে, এই ওয়াইফকে নিয়ে আপনার বিরাট ক্রাইসিস হবে বললাম। তখন ব্যক্তি বিলিভ করে, আরে তাই তো মিলে যাচ্ছে তো এরকম। তো সে কিন্তু আসলে আপনার কিউ দেখে আপনাকে রিড করে এটা বোঝার চেষ্টা করছে। আমি 79 সালে ঢাকায় আসছি, হোটেল ইট ডেপো দিয়ে আল সালাদিয়া ঢাকা ইন্টারন্যাশনাল, চেনেন তো হোটেলগুলো? হোটেল ইট ডেপো দিয়ে আল সালাদিয়া ঢাকা, চেনেন হোটেলগুলি? পাশানিসে ইট দিছে, এই যে হোটেল ইট ডেপো দে পাশানিসে সালাদিয়া ঢাকা, এই হোটেলেই জীবনযাপন করছি 79 আইসা বলা চলে 79, 80, 81 সাল পর্যন্ত। 82 সালে এই হোটেল ছাড়ছি। একজন লিটন দেওয়ান
একজন ইকবাল, একজন জিন হুজুরের আধ্যাত্মিকতার পেছনে কতটা প্রতারণা রয়েছে। মানুষের সমস্যা আর বিশ্বাসকে পুঁজি করে ব্যবসা করছেন এই মুখোশধারীরা, যেখানে প্রতারিত হচ্ছেন অনেকেই। তদবির মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না। কোনো পাথর পারে না আদালতে চলা মামলার ফলাফল দিতে। কোনো তাবিজ কবরে পুঁতে রাখলেই সংসার জীবনে শান্তি ফিরে আসে না। যদি জ্যোতিষীরা এতই পাওয়ারফুল হতেন, পৃথিবীতে যদি এরকম কোনো কেউ থাকতো যে প্রেডিক্ট করতে পারে, তাহলে তো আর গডের দরকার হতো না। সেই সব বলিত আছে, কেউ বেহেশতে দেখে সেটাও বলতে পারতো। এটা তো আর হয় না। পৃথিবী যদি জ্যোতিষ যদি এতই সাকসেসফুল হতো, তাহলে বড় বড় রাষ্ট্রগুলো সায়েন্সে ইনভেস্ট করতো না, তারা জ্যোতিষে ইনভেস্ট করতো। মানুষ জন্ম থেকেই একজন যোদ্ধা। ঘাত, প্রতিঘাত, উন্নতি, লোকসান এই সকল কিছু নিয়েই সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে দুনিয়াতে পাঠিয়েছেন। ভাগ্যের পিছনে না তাকিয়ে পরিশ্রম করতে হবে। সামাজিকতা রক্ষায় দেশের আইন ও ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি নিজেকে সচেতন করতে হবে। তবেই এসব জ্যোতিষীদের অন্ধবিশ্বাসের প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন এবং জীবনকে সুন্দর করতে পারবেন। প্রিয় দর্শক, আপনার ভাগ্য আপনারই হাতে। আপনার পরিশ্রম আর নিষ্ঠাই পারে আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে। তাই এসব ভুয়া জ্যোতিষীর প্রতারণার ফাঁদে পা দেবেন না। সকলের জীবন সুন্দর হোক, হোক আনন্দময়। আপনার ভাগ্য আপনিই গড়ে তুলুন, সেই শুভ কামনায় বিদায় নিচ্ছি। দেখা হবে পরের পর্বে। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।